একটু আমরা যদি নতুন বাংলাদেশের এবার সামনের চ্যালেঞ্জের দিকে তাকাই, সামনে যেটি বলা হচ্ছে যে রমজান আসছে, বাংলাদেশ জানি রমজান আসলেই আমাদের বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা আলোচনা শুরু হয়। এরপর বাজেটও কিন্তু খুব বেশি দূরে যে সেটা বলা যাবে না, কিন্তু আমি যদি একটু পেছনে দেখাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিক নির্বাচনের দুদিন আগে বা লাস্ট উইকে যে চুক্তিটি করেছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এবং সবকিছু মিলে যদি আমরা এখন সারা বিশ্বের দিকে তাকাই, একটা পোলারাইজড ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় যুদ্ধাবস্থা, যুক্তরাষ্ট্র একদিকে চাপ আছে, শুল্ক নীতি, এই সমস্ত বিষয় কি আসলে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনে? দেখুন, এই সব কিছু একটা পরিস্থিতি তৈরি করে, যে পরিস্থিতিটা একটা সরকারকে সামলাতে হবে। আপনি এই সব কিছুর একটা ইম্প্যাক্ট পড়ে, সেই ইম্প্যাক্টটা দেশের মানুষের উপরে পড়ে, সেই ইম্প্যাক্টটা দেশের অর্থনীতির উপরে পড়ে। এবং মানে যেটা হবে, যেহেতু বিএনপি এখন ক্ষমতা আসছে, মনে হচ্ছে বিএনপি একটা বড় ধরনের বিষয় তাকে ফেস করতে হবে, যেটাকে আমরা বলেছে প্যারাডক্স অফ এক্সপেকটেশনস। প্যারাডক্স অফ এক্সপেকটেশনটা কি, যে যেহেতু আপনি এরকম একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আসছেন, যে প্যারাডক্স অফ এক্সপেকটেশনটা ডক্টর ইউনুসকেও ফেস করতে হয়েছে, যে আপনি মানে এখন আপনি যদি আর কিছুদিনের মধ্যে মানুষের মধ্যে একটা জরিপ চালান, তাহলে দেখবেন যে বিএনপির অ্যাপ্রুভাল রেট থাকবে সিগনিফিকেন্টলি হাই। কারণ মানুষজন অনেক কিছু এক্সপেক্ট করছে, অনেক কিছু ইসে করছে। বিপদটা হচ্ছে কি, যে এই এক্সপেকটেশনটা যে করছে, এক্সপেকটেশনটা যখন মিট করতে না পারা যায়, তখন কিন্তু আবার এই অ্যাপ্রুভাল রেটটা খুব দ্রুত নামতে থাকে। ডক্টর ইউনুসের ক্ষেত্রে আমার মনে আছে যে আগস্টের শেষ সপ্তাহে একটা জরিপ করা হয়েছিল, সেখানে ওনার অ্যাপ্রুভাল রেট প্রায় 70%-এর উপরে ছিল। 3 মাস পরে সেটা 40%-এ নেমে আসছে, মানে জাস্ট টু 3 months। যে কারণে আমি এই কথাগুলো বলছি, যে এই চ্যালেঞ্জগুলো যখন বিএনপি ফেস করবে, এবং এই চ্যালেঞ্জগুলো তো রিয়েল, এগুলো তো হচ্ছে গিয়ে এমন না যে হঠাৎ করে, এইগুলো তো আছে। ইস্যুতেই বলেন, তারপরে যে ট্যাক্সের ইস্যুই বলেন, এর সাথে সাথে বিএনপি নিজস্ব কিছু নির্বাচনী প্রতিশ্রুতিও আছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলেও এখন যেইটা শুধু বিএনপি না, যে কোনো রাজনৈতিক দলের জন্য যেটা একটা প্রধান বিষয়, আপনি কোনো কিছুই ডিল করতে পারবেন না যদি না হচ্ছে গিয়ে আপনার একটা উপযুক্ত বা সেটার জন্য মানে ক্যাপাবল একটা আমলাতন্ত্র থাকে। আপনার অনেক প্ল্যান থাকতে পারে, আপনার অনেক ভিশন থাকতে পারে, আপনি ম্যানিফেস্টো বানিয়ে নিয়ে আসছেন, কিন্তু সেটাকে এক্স্যাক্টলি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেটার জন্য সেটা ডিজাইনটা কিরকম হবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমলাতন্ত্রের উপর। এবং জনাব আসিফ জাহান, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রায়শই বলেছেন যে তাদেরকে সহযোগিতা করছে না আমলারা। মানে এটা ইন্টারিম গভর্নমেন্ট এটা বলছে, আমার কাছে খুব হাস্যকর শোনায়। কারণ আপনি 17 মাস বা 18 মাস ক্ষমতায় ছিলেন, আপনি কিছুই করতে পারেননি, অ্যান্ড দেন ইউ আর মানে তাহলে আপনার এই বিষয়ের, এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এটা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কে ছিলেন? জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা কে ছিলেন? প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন। আচ্ছা। সো মানে তাহলে হচ্ছে গিয়ে উনি বলছেন যে উনি এটাকে সামলাতে পারেননি। সো মানে এগেইন এইখানে মানে যাই হোক, এখন শেষ সময়, তো আই ডোন্ট ওয়ান্ট টু, বাট যেটা হয়েছে, যেটা ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ সরকার একটা বড় ধরনের সর্বনাশ যেটা করে গেছে ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসি একটা পর্যায় পর্যন্ত ব্যুরোক্রেসির পলিটিসাইজেশন হয়েছে, রাজনীতিকরণ হয়েছে। আবার আপনি যখন শেষের দিকে তাকাবেন, তখন দেখবেন যে আওয়ামী লীগ সরকার তার, যেহেতু সে একটা অথরিটেরিয়ান একটা ইসের দিকে চলে যাচ্ছে, সে হচ্ছে তার রাজনৈতিক দলের চাইতে ব্যুরোক্রেসির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। 2018 নির্বাচনী বলেন বা যাই বলেন, দেখা গেছে ধরুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমলাদের একটা উত্তেজনা তো ছিলই। এবং মানে যেটা হয়েছে, যে যত বেশি আপনি আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়েছেন, তত বেশি আমলাতন্ত্র পাওয়ারফুল হয়েছে, তত বেশি আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে। সেই আমলাতন্ত্র 2026-এর আগস্টের পরে একটু ভালনারেবল পজিশনে ছিল। কিন্তু যেটা বলছি, যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের পরিবর্তন না আনার ফলে 3 থেকে 4 মাসের মধ্যে সে আমলাতন্ত্র আবারও প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে। এতটাই শক্তিশালী হয়ে গেছে যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতো একটা অর্গানাইজেশন খুব ইজিলি, তখনকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশনের যিনি চেয়ার ছিলেন, তাকে ওপেনলি গালাগালি করতে পেরেছেন, ওনার এগেনস্টে কোনো কিছু করা হয়নি। শুধু তাই না, আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা বিএনপির জন্য, বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম আমরা দেখলাম যে ব্যুরোক্রেসি, জামাতের ব্যুরোক্রেসি এবং বিএনপির ব্যুরোক্রেসি এইভাবে ভাগ হয়ে গেছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এখন 2টা কমিটি, একটা জামাত সমর্থিত কমিটি, একটা বিএনপি সমর্থিত কমিটি। আপনি বুঝতে পারেন যে এটা কি পরিমাণ ভয়াবহ। আমরা শিক্ষকরা যখন নীল দল সাদা দল হই, এটা বড় ক্ষতির কারণ। কিন্তু আমরা ক্ষতিটা করি তো শুধুমাত্র একটা ছোট গণ্ডির ভেতরে, ইউনিভার্সিটি, যদিও ছাত্রছাত্রীদের লাইফ আমরা অনেক সময় হেল্প করে দিই। কিন্তু ব্যুরোক্রেসি যখন এরকম দলীয়ভাবে বিভক্ত হয়ে যায়, সেই ব্যুরোক্রেসি তখন তো সে ইন্টেনশনালি সরকারের, সেই ব্যুরোক্রেসি তো ইন্টেনশনালি একটা সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এইটা ডিল করা আমার ধারণা বিএনপির একটা বড় চ্যালেঞ্জ হবে।